নমস্কার, আমি অমৃতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খবরিয়া 24 স্পিড নিউজ লাইভে। চোখ রাখবো প্রথম খবরে। জনসংঘের সাথে গায়ত্রী দেবীর সুসম্পর্ক ছিল বলে দাবি করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। মঙ্গলবার কোচবিহারে এসে দলীয় কার্যালয়ে গণতন্ত্র বাঁচাও রথযাত্রা নিয়ে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে এমনই দাবি করে শ্রমিকবাবু বলেন, জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী আর্থিকভাবে সহায়তা করেছেন। তার ওই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই কোচবিহারের রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ইতিহাস বিকৃতি অভিযোগ তুলে হুমকি দিয়ে বলেন, জনসংঘ বা RSSকে গায়ত্রী দেবীর আর্থিকভাবে সহায়তা করার প্রমাণ দিতে না পারলে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করা হবে। 7ই ডিসেম্বর কোচবিহার থেকে তাদের গণতন্ত্র বাঁচাও রথযাত্রার সূচনা করবে বিজেপি। ওই রথযাত্রার সূচনা সভায় উপস্থিত থাকবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ওই রথযাত্রার সূচনা সভায় লক্ষাধিক মানুষের জমায়েত করা হবে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিন্তু রাসমেলা চলাকালীন ওই সভা নিয়ে ইতিমধ্যে বিতর্ক দেখা দিয়েছে। ওই সভার জন্য রাসমেলায় সমস্যা হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, বিজেপির ওই রথযাত্রার বিরোধিতা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি আগেই হুঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছেন, কোচবিহার রাজ পরিবারের কুলদেবতা মদন মোহন ঠাকুর ছাড়া আর কেউ রথে উঠতে পারবে না। এতে কোচবিহারের মানুষের ভাবাবেগে আঘাত লাগতে পারে বলে জেলা ও রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল। আর সেই কারণেই এদিন কোচবিহারে এসে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে কি বললেন আমরা শুনব। এবং প্রচেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের মধ্যে দিয়ে যে রাস উৎসবের মধ্যে বিজেপি এই যাত্রা এখান থেকে শুরু করলে সেটা স্বাভাবিকভাবেই মানুষের অসুবিধার কারণ হবে। দেখুন, আমরা ভারতীয় ঐতিহ্য পরম্পরায় বিশ্বাস করি। প্রায় 2 শতক ধরে চলে আসা এই রাস উৎসব, যা শুধু কুচবিহারের মানুষ নয়, পাশের জেলাগুলো নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলের মানুষ যেখানে অংশগ্রহণ করে, তার গৌরবকে বিন্দুমাত্র কালিমালিপ্ত করবার বা মানুষের অসুবিধা সৃষ্টি করবার কোনো ইচ্ছা আমাদের নেই। একদম যখন রাসমেলা মোটামুটি শেষের দিকে, তখনই আমাদের এই যাত্রা শুরু হচ্ছে। এবং এটা মনে রাখা দরকার, ভারতীয় জনতা পার্টির আগে যে ভারতীয় জনসংঘ যেদিন প্রতিষ্ঠা হয়, তখনকার শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়রা যখন জনসংঘ প্রতিষ্ঠা করেন, তখন এই কুচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী তিনি একাধিকবার আর্থিক সাহায্য করেছেন এবং সম্পূর্ণ সহযোগিতা করেছেন। যে দলের প্রতিষ্ঠা লগ্নের সঙ্গে কুচবিহারের এই রাজ পরিবারের একটা নিবিড় যোগাযোগ আছে, তাদের ঐতিহ্যকে বা তাদের পরম্পরাকে সামান্যতম স্পর্শ করবার অধিকার বা ধৃষ্টতা আমাদের নেই। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, কুচবিহার মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শ্রমিকবাবুর এমন মন্তব্যে বেজায় চটে যান তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তিনি মামলার হুমকি দিয়ে বলেন, কোচবিহারের রাজারা সাম্প্রদায়িক সম্প্রীতির নজিরবিহীন ইতিহাস তৈরি করে গেছেন। রাসমেলা চলছে, সেখানেও আমরা সেই নজির দেখতে পাই। আর সেই পরিবারের সাথে RSS এর মতো একটি সাম্প্রদায়িক সংগঠনের সম্পর্ক থাকবে, এটা কোচবিহারের মানুষ বিশ্বাস করে না। উনি আসলে বিভ্রান্তকর তথ্য দিয়ে কোচবিহারের রাজগরিমাকে নষ্ট করতে চাইছেন। এটা কোচবিহারের মানুষ কোনোভাবেই মেনে নেবেন না। আসছি পরবর্তী সংবাদে। বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠল কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সঞ্জিত বর্মন। তার বাড়ি শহর সংলগ্ন গুড়িয়াহাটি 1 নং গ্রাম পঞ্চায়েতের লঙ্কাবর এলাকায়। মৃতের বাড়ির লোকেদের অভিযোগ, বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে সঞ্জিতকে। সকাল 7টা নাগাদ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে তাকে ভর্তি করা হয়, কিন্তু 3 ঘন্টা পর চিকিৎসক তাকে দেখতে আসে। এই দীর্ঘ সময় তাকে একটি ইঞ্জেকশন ও অক্সিজেন লাগিয়ে ফেলে রাখা হয়। এরপর তাকে ডাক্তার দেখে বলেন তার অবস্থা খুব খারাপ, তাকে আর বাঁচানো সম্ভব হবে না। কিছুক্ষণ পর ওই যুবকের মৃত্যু হয়। রোগীর মৃত্যুর পর তার পরিবারের লোকেরা ক্ষোভে দেখান হাসপাতাল চত্বরে। পরে মৃতের পরিবারের পক্ষ থেকে হাসপাতালের আধিকারিকদের একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়। শুনে নেব মৃতের পরিবারের লোকেরা কি বলছেন। আমার ভাইটাকে সঞ্জিত বর্মন নাম, আমার বাড়ি লঙ্কাবর, স্কুল থানার পরে লঙ্কাবর আমার বাড়ি। আমার ভাইটাকে শ্বাসকষ্ট হয়েছিল, শ্বাসকষ্ট থেকে আমরা হসপিটালে ভর্তি করছি। আমাদের কুচবিহার এমজি হসপিটালে ভর্তি করলাম।
ভর্তি হওয়ার পরে ডাক্তার কি ওখানে ভর্তি লিখে আমরা এখানে 31 নম্বর বেডে নিয়ে আসছি। নিয়ে আসার পরে 2 সিস্টার ছিল, সিস্টারে একটা সুই দিল আর কি আগে একটা লাগাই দিল, পরে ওই স্যালাইন দিল না কী কারণে আমি বলতে পারবো না, স্যালাইন দেয় নাই। স্যালাইন না দেওয়ার পরে আমরা 10টা পর্যন্ত অপেক্ষা করি, ডাক্তার আসে নাই। ডাক্তার আমরা সিস্টারকে বারবার বললাম যে আপনারা কল বুক করে দেখেন ছেলেটা কী হয় না হয়। ওনারা বললো, আমি আবার 2 বেলা যাওয়ার পরে আবার গেলাম আমার ফ্যামিলিকে নিয়ে, আমার দাদা ছিল, ভাই ছিল, আমার 4-5 জন গেলাম। উনি আবার চাইতে গেলো, হ্যাঁ আমরা আপনার রুগীটা মাত্র ভর্তি করলেন, এখনই চিকিৎসা এটি কী করে আরম্ভ করলাম, কী করে রুগী ভালো হবে, ডাক্তার এখন চলে আসবে, 10টায় চলে আসবে। এই কথা বলার পরে আমরা আবার ঘর থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে এসে দাঁড়াইছিলাম। তো এক ডাক্তারবাবু আসছে, আমি নামটা জানি না, বেশ খাটো পরিষ্কার করে, আমি নাম জানি না। উনি আমাদের সঙ্গে গেলো, গিয়ে রুগীটা দেখার পরে উনি চলে আসার পরে বললো যে রুগীটার অবস্থা ভালো না। তো রুগীর অবস্থা ভালো না কথা পরে আমরা এখানে আবার ঢুকলাম, ডাক্তারের চেম্বারে ঢুকলাম। এখানে ঢোকার পরে বললো যে রুগীটা তো কিছু করা যাবে না, খুব খারাপ, এতক্ষণ এইভাবে নিয়ে আসছেন, আগে থেকে অসুখ। আমার বলছে আগে থেকে অসুখ ছিল না, কালকে রাত্রে 11টা নাগাদ এই শ্বাসকষ্টটা একটু প্রবলেম ছিল, তারপরে আর আগের থেকে কোনো অসুখ নাই। এটি আমাদের বক্তব্য। কবে ভর্তি করেন ওকে হাসপাতালে? আজকে সকালবেলা ভর্তি। কয়টার সময়? 7টায়। 7টা আগে 7টা বা 10 মিনিট আগে বা পরে 7টায় ভর্তি। ডাক্তার কখন এসে আপনাদের পেশেন্ট? ডাক্তার 10টার পরে আসছে। প্রায় 3 ঘন্টার উপরে আপনারা? আমরা 3 ঘন্টা পরে আমরা অপেক্ষা করছি। কি বলতে চাইছেন? আমরা সিস্টেম কি চাচ্ছেন এখন? আমরা সিস্টেম এটা সুবিচার হোক বা সরকার কোনো নেই যে আমাদের আজকে ভাইস্তা মারা গেলো, তারপর যেরকম ধরনের কোনো ভাষার বয়স অভিযোগ করেছেন আপনারা? আমরা সুপার। পরবর্তী সংবাদ। শিশু পড়ুয়াদের পিঠে ব্যাগের বোঝা কমাতে এবার সরাসরি নির্দেশিকা জারি করল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। প্রতিটি ক্লাস পিছু ব্যাগের ওজন নির্দিষ্ট সীমায় বেঁধে দিল কেন্দ্রীয় সরকার। ক্লাস 1 ও 2 পড়ুয়াদের হোমওয়ার্ক দেওয়া যাবে না। গতকাল এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, ভারত সরকারের নির্দেশ অনুযায়ী স্কুল ব্যাগের ওজন ও কোন ক্লাসে কোন বিষয় পড়ানো হবে তা নির্ধারণ করতে হবে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সেই সংক্রান্ত গাইডলাইন তৈরি করারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। পাশাপাশি ক্লাস পিছু পড়ুয়াদের স্কুল ব্যাগের সর্বোচ্চ ওজনও নির্ধারিত করে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ কোনোভাবেই পড়ুয়াদের অতিরিক্ত বই ও সামগ্রী আনার নির্দেশ দিতে পারবে না। নির্দেশিকা অনুযায়ী ক্লাস 1 ও 2 পড়ুয়াদের স্কুল ব্যাগের ওজন হবে 1.5 কেজির বেশি হতে পারবে না। ক্লাস 3 থেকে 5 পর্যন্ত স্কুল ব্যাগের ওজন হবে 2 থেকে 3 কেজি। ক্লাস 6 ও 7 এর পড়ুয়াদের ক্ষেত্রে স্কুল ব্যাগের সর্বাধিক ওজন 4 কেজি হতে পারবে। ক্লাস 8 ও 9 এর পড়ুয়াদের ক্ষেত্রে ব্যাগের ওজন 4.5 কেজির বেশি বরদাস্ত করা হবে না। ক্লাস 10 এর ক্ষেত্রে ওজন সীমা ধার্য করা হয়েছে 5 কেজি। পরবর্তী সংবাদ। আগামী 29শে নভেম্বর বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের সমাবর্তন অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় সব আমন্ত্রণপত্র বিলি করা হয়ে গেছে। এরই মধ্যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামের ইংরেজি বানানে ভুল করে পাঠা চট্টোপাধ্যায় লেখা হয়েছে। আর সেই ত্রুটিপূর্ণ আমন্ত্রণপত্রের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তড়িঘড়ি নতুন করে আমন্ত্রণপত্র ছাপানোর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইংরেজিতে লেখা তার নামের বানানের মাঝখানে আর শব্দটি বাদ চলে যাওয়ায় নামটি বিকৃত হয়ে গেছে। বানান ভুল নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ তৈরি হয়েছে জোর বিতর্ক। এ বিষয় নিয়ে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, ভুলটা আমাদের ছিল না, প্রুফে ঠিক ছিল, আমরা ঠিকঠাকই লিখেছিলাম, ভুলটা করেছে ছাপাখানা। তিনি বলেন, বানান সংশোধন করে নতুন কার্ড ছাপিয়ে আবার আমন্ত্রিতদের কাছে পাঠানো হচ্ছে। তবে ওয়েবকুপার রাজ্য কমিটির সদস্য সাধন কুমার পাত্র বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিষয়টি নিয়ে শিক্ষা মহলে সমালোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, এ থেকে বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয় কেমন চলছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী 29শে নভেম্বর বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আসবেন। আসছি পরবর্তী সংবাদে। দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন সুনীল আরোরা। 5 রাজ্যের নির্বাচনের মধ্যে মেয়াদ ফুরোচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াতের।
7ই ডিসেম্বর তেলেঙ্গানা ও রাজস্থানের বিধানসভা ভোট, 11 তারিখে 5 রাজ্যে ভোটের ফল প্রকাশ। তার আগে 2রা ডিসেম্বর রাওয়াতের হাত থেকে দায়িত্ব নেবেন আর এক নির্বাচন কমিশনার সুনীল আরোরা। জানা গিয়েছে সোমবার দেশের নির্বাচন কমিশনের পরবর্তী প্রধান হিসেবে সুনীল আরোরার নাম চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর আগে তথ্য ও সম্প্রচার সচিবের দায়িত্ব পালন করেছে 62 বছরের আরোরা। সামলেছেন অর্থ, বয়ন ও যোজনা কমিশনের নানা গুরুত্বপূর্ণ পদ। যুগ্ম সচিব ছিলেন বিজ্ঞান মন্ত্রকে। ইন্ডিয়ান এয়ারলাইন্সের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ছিলেন 5 বছর। 3 বছর মেয়াদে এই পদে নিযুক্ত হলেও পরে তা আরও 2 বছর বাড়ানো হয়। 1980 সালের রাজস্থান ক্যাডারের এই IAS আধিকারিক একসময় বসুন্ধরা রাজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন রাজনৈতিক মহলে। রাজস্থানে বসুন্ধরার মুখ্যমন্ত্রীকালে আরোরা 2005 থেকে 2008 পর্যন্ত সে রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত ছিলেন। আসছি পরবর্তী সংবাদে। 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গারুলিয়া বিপিন বিহারী গাঙ্গুলি প্রাথমিক বিদ্যালয়ে। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। জানা গিয়েছে নিগৃহীতা ওই স্কুল ছাত্রী 4র্থ শ্রেণী পর্যন্ত গারুলিয়া বিপিন বিহারী গাঙ্গুলি প্রাইমারি স্কুলে পড়েছে। 4র্থ শ্রেণী পাশ করার পর ওই স্কুল ছাত্রী বর্তমানে শ্যামনগর ব্রহ্মময়ী বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করে। কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত হতে তার পুরনো স্কুলের ট্রান্সফার সার্টিফিকেটের দরকার পড়ে। সেই সার্টিফিকেট আনতে সোমবার ওই প্রাইমারি স্কুলে যায় ওই ছাত্রী। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক ওই ছাত্রীর থেকে 650 টাকা দাবি করে, কিন্তু ওই ছাত্রী সেই টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেয়। এরপরই ওই শিক্ষক ওই ছাত্রীকে জানিয়ে দেয় স্কুলে ট্রান্সফার সার্টিফিকেট নেই, এখন তিনি তা দিতে পারবেন না। এরপরই ওই স্কুল ছাত্রীকে কাঞ্চন দাস নামে ওই প্রধান শিক্ষক তার ঘরে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপর ওই ছাত্রী বিষয়টি এলাকাবাসীকে জানালে উত্তেজনা ছড়ায় ওই স্কুলে। অভিযুক্ত ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘেরাও করে রাখে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন দাসের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নোয়াপাড়া থানার পুলিশ। অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। পরবর্তী সংবাদ। চায়ের দাম কম দেওয়ার অভিযোগে এক যুবকের কান কেটে নেওয়ার অভিযোগ উঠল দোকানদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানা লায়েক বাজারে একটি চায়ের দোকানে। যদিও এলাকাবাসীরা আহত অবস্থায় তাকে চায়ের দোকানের সামনে থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বোলপুর থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আক্রান্ত ওই যুবকের নাম সাজু শেখ। তার বাড়ি শান্তিনিকেতন থানার লায়েক বাজার এলাকায়। জানা গেছে সাজু ওই চায়ের দোকানে চা খেয়ে চায়ের দাম 1 টাকা কম দিয়েছে। তারপর ওই দুইজনের মধ্যে বচসা বাঁধে, এমনকি দুইজনের মধ্যে হাতাহাতিতে পৌঁছয়। হঠাৎ ব্লেড হাতে নিয়ে সাজুর কান কেটে দেয় দোকানের মালিক সুমির খান্ডার বলে অভিযোগ। যদিও সাজুর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সুমির। তাদের দাবি, বেশ কয়েকদিন ধরেই চায়ের দাম কম দিচ্ছে সাজু। চায়ের দোকান বিভিন্ন জিনিসও চুরি করছিল সে। জিজ্ঞাসাবাদ করতে সোমবার সকালে সাজুকে দোকানে ডাকা হয়। বচসার পর চায়ের দোকান থেকে চলে যায় সাজু। এলাকাবাসীরা আহত অবস্থায় তাকে চায়ের দোকানের সামনে থেকে উদ্ধার করে সাজুকে হাসপাতালে ভর্তি করে। তবে পর্যাপ্ত প্রমাণ না থাকায় এখনও সুমির খান্ডারকে গ্রেপ্তার করেনি পুলিশ। সাজুর অভিযোগ, চোর অপবাদ দিয়ে প্রথমে তাকে মারধর করা হয়, পরে কান কেটে নেওয়া হয়। এই ঘটনায় বেশ ভয় পেয়েছে এলাকাবাসী। ঘটনার সময় চায়ের দোকানে যারা ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরবর্তী সংবাদ। কলকাতা থেকে ভারতীয় স্টেট ব্যাংকের ব্যালেন্স শিট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং ফ্যামিলি পেনশনের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলি স্থানান্তরিত করার সিদ্ধান্তের প্রতিবাদে আমরণ অনশনের সিদ্ধান্ত ব্যাংক কর্মীদের। কলকাতার রাসেল স্ট্রিটের ব্যাংকের সেন্ট্রাল অ্যাকাউন্টেন্টসের সামনে চলছে কর্মীদের ওই বিক্ষোভ। বিক্ষোভে অংশ নিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন সদস্যরা। যৌথ দুই সংগঠনের তরফে জানানো হয়েছে, 1928 সাল থেকে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজকর্ম হয়ে আসছে কানকারিয়া সেন্টার 2/1 রাসেল স্ট্রিটের অফিসে, যার মধ্যে গোটা স্টেট ব্যাংকের ব্যালেন্স শিটের কাজ হয় এই অফিস থেকেই। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং ফ্যামিলি পেনশনের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলি স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ কর্মীরা। কলকাতা থেকে ব্যাংকিং ব্যবস্থার সূত্রপাত, সেখান থেকেই এই গুরুত্বপূর্ণ দপ্তর সরিয়ে নেওয়া কোনো দিনই মানা হবে না বলে দাবি আন্দোলনকারীদের।
সেজন্য লাগাতার আমরণ অনশনের পথে তারা হাঁটতে বাধ্য হয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আন্দোলনকারী ওই যৌথ মঞ্চ। পরবর্তী সংবাদ, ফের ট্রেনে আগুন, এবার আগুনের কবলে কালকা হাওড়া এক্সপ্রেস। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন একাধিক ছাত্র। জানা গিয়েছে হরিয়ানার কুরুক্ষেত্রের কাছে ধীরপুর ও ধোদাখেড়ি রেল স্টেশনের মাঝে আগুন লাগে কালকা মেলে। ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ধোঁয়ায় অনেকের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। অসুস্থ যাত্রীদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে বলে খবর। তবে কিভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো পরিষ্কার নয়। ঘটনা তদন্ত শুরু করেছে রেল। পরবর্তী সংবাদ, বিউটি পার্লারের আড়ালে মধুচক্রের আসর, আর সেই চক্রের পর্দা ফাঁস করে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সাইবার সিটিতে একটি বিউটি পার্লারের অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের অনুমান ধৃত দুজনেই মধুচক্রের মূল পান্ডা। তার পাশাপাশি সেখান থেকে 9 জন যুবতীকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই দুজনের নাম জেনি এবং সিরাজউদ্দিন। ধৃত ওই দুজনের মধ্যে একজন বিউটি পার্লারের মালিক ও তার শাগরেদ এই কারবারে যুক্ত ছিল বলে তাদের গ্রেপ্তার করা হয়। শুধুমাত্র মধুচক্রই নয়, এর পাশাপাশি চলত পাচারেরও কাজ। এই সমস্ত অপরাধীরা কাঁচ দেওয়ার লোভ দেখিয়ে এখানে নিয়ে আসা হতো যুবতীদের। এরপর তাদেরকে বাধ্য করা হতো দেহ ব্যবসায় নামতে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রাতে তল্লাশি অভিযান চালায় সেখানে। এরপরই সেক্স র্যাকেটের জাল থেকে 9 জন যুবতীকে উদ্ধার করেছে পুলিশ। এই সমস্ত যুবতীদের মধ্যে 3 জন নাগাল্যান্ড ও থাইল্যান্ডের ছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া তরুণীদের একজন অসমের এবং বেঙ্গালুরু শহরের ছিল বলে অন্য আরেকজন। আসছে শেষ সংবাদে, প্রেমিকাকে খুন করে আত্মহত্যা করল এক যুবক। মৃত ওই যুবকের নাম অভিষেক মণ্ডল। তবে যুবতীর নাম এখনো জানা যায়নি। মৃত দুজনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির চট্টাপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবক ও যুবতী চট্টাপুর এলাকার একটি অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে ভাড়া থাকতো। গত রাতে ফ্ল্যাটের মালিক গিয়ে দেখেন ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ করা হয়েছে। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় তিনি পুলিশে খবর দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন রক্তে ভেসে যাচ্ছে ঘর, আর মেঝেতে পড়ে রয়েছে ওই যুবতীর দেহ। সেই ঘরেই সিলিং ফ্যানে ঝুলছে তার প্রেমিকের দেহ। ওই ঘটনায় পুলিশের ডেপুটি কমিশনার বিজয় কুমার বলেন, বছর 23-এর ওই যুবতী 6 মাস ধরে দিল্লিতে থাকছিল। পেশায় গ্রাফিক ডিজাইনার ওই যুবতী আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা। তার প্রেমিকের বয়স 26 বছর। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোট। সুইসাইড নোটের বয়ান অনুযায়ী সম্প্রতি দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ছিল। রাগের মাথায় ওই যুবক তার প্রেমিকাকে খুন করে। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও ফরেনসিক বিশেষজ্ঞের দল। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24 স্পিড নিউজ লাইভ। আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khoboria24.com। সারাদিনের নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24, প্রাইম টাইম অল দ্য টাইম। নমস্কার।